অসুস্থ স্ত্রীকে সামনে রেখে নিজের দ্বিতীয় স্ত্রী আবৃত্তিকে ঘরে তুলল উন্মেষ। চারপাশে চলছে তুমুল হইচই। কিক্ষণ পূর্বে ও সম্পর্কে আবৃত্তি ছিল তার শালিকা, আপন নয়। আর এখন দ্বিতীয় স্ত্রী। শাড়ির আঁচলটা মাটি ছুঁই ছুঁই। আবৃত্তিকে নিয়ে ঘরে প্রবেশ করছে উন্মেষ। ক্র্যাচে ভর করে লিভিং রুমে এল উন্মেষের প্রথম স্ত্রী লেখা। চোখ দুটো পানিতে ডুবে আছে। লেখার কাছে এল আবৃত্তি। মুখটা শুকনো দেখালো। কিছু বলার জন্য ব্যাকুল হতেই লেখা বলল, ফ্রেশ হয়ে ঘরে যা। আমি খাবার পাঠাতে বলছি। আপু, তোর সাথে আমার কথা আছে। কোনো কথা নয় আবৃত্তি। সারাদিনের ধকলে কেমন নেতিয়ে পড়েছিস। ঘরে যা, ফ্রেশ হয়ে নে, তারপর সব কথা হবে। লাল চোখে তাকিয়ে আছে উন্মেষ। লেখা ওর দিকেই অগ্রসর হচ্ছে। অন্য দিন হলে এগিয়ে যেত না হয়, তবে আজ যাবে না সে। কেন এমন প্রতিশ্রুতি করার লেখা? কোন স্ত্রী স্বইচ্ছেতে নিজের সতীন ঘরে আনে? তাও সেই মেয়ে যদি হয় নিজেরই বোন। কি গো, দাঁড়িয়ে আছো কেন? এতটা পথ এসেছ, নিশ্চয়ই শরীর খারাপ লাগছে। আমি লেবু পানি পাঠিয়ে দিচ্ছি। ক্র্যাচে ভর করে কয়েক পা এগোলো লেখা। পেছনে থেকে অসহিষ্ণু কণ্ঠে শুধাল উন্মেষ, কেন এমন করলে লেখা? এত প্রশ্ন করো না তো উন্মেষ। সর্বদা বেশি কথা বলো তুমি। আমার প্রশ্নের উত্তর দাও লেখা, প্লিজ। আমি বলেছি তো এই বিষয়ে আর কথা হবে না আমাদের। সব ভেবেই তোর সিদ্ধান্ত নিয়েছি আমি। সামান্য থামল লেখা। পরমুহূর্তেই বলা শুরু করল, দেখ উন্মেষ, আমি আজ আছি কাল নেই। তুমি আমাকে খুব ভালোবাসো সেটা বলার বাহিরে রাখে না। তবে আকাশে থাকা অবিনশ্বর আমার সময় কেড়ে নিয়েছেন। তোমার সঙ্গীর প্রয়োজন হবে। ভুল ভাবনা তোমার। আমার প্রয়োজন ছিল না কাউকে। আছে প্রয়োজন। দেখ, মাত্র এই নতুন বউ ঘরে এসেছে। যদি এসব শুনে তো কেমনটা হবে তখন। উদ্ধৃতি চিহ্ন। উন্মেষের অক্ষিদয় থেকে গাল বেয়ে নেমে গেল 2 ফোঁটা অশ্রু। ক্র্যাচে ভর করে খটখট শব্দে চলে গেল লেখা। এখনও কত কাজ বাকি। কে জানে বাসরটা সাজানো হলো নাকি। নতুন বউ এলার বাসর হবে না। বুক থেকে শাড়িটা সরিয়ে ফেলল আবৃত্তি। ঠান্ডা শীতল পানির স্পর্শে কেঁপে উঠছে সে। কি থেকে কি হয়ে গেল। শেষে কি না নিজেরই বোনের হাজবেন্ডকে বিয়ে করতে হলো। চোখ দুটো নিষ্প্রাণ, শরীরে হালকা ক্ষত, পানির সংস্পর্শে জ্বালা করছে। বাথরুমের দরজায় ঠক ঠক আওয়াজ হতে শুরু করেছে। ঝর্ণা বন্ধ করতেই বুঝতে পারল উন্মেষের বোন উষা। তাই বলল, 5 মিনিট অপেক্ষা করো উষা। হয়ে গেছে আমার। আচ্ছা ছোট ভাবি। ভাবি। কেঁপে উঠল অন্তকর্ণ। বুকের ভেতর ধিম ধিম শব্দ হতে শুরু করেছে। তবে কি সত্যিই কিছু মুহূর্ত পূর্বে উন্মেষের সাথে বিয়ে হয়েছে তার? কিছু সময় কেটে গেল। আবার দরজায় ঠক ঠক আওয়াজ। জামা চেঞ্জ করে বের হলো আবৃত্তি। চুলের আগা থেকে টপ টপ করে পানি পড়ছে। সদ্য বিয়ে হয়েছে যে সেই লেশ নামে মাত্র নেই। উষা কিছু গহনা দিয়ে বলল, এগুলো আম্মু দিল। বলল যে বাড়ির নিয়ম অনুযায়ী বাসর রাতে বউকে এই অলংকার পরতে হয়। আর এই অলংকার খুলে দিতে পারে শুধুই তার স্বামী। উষা, আন্টিকে বলো এসব রিচুয়াল পালন করার দরকার নেই। লাভ নেই ছোট ভাবি। আম্মু শুনছে না কিছুই। এসব না করলে নাকি ভাইয়ার ক্ষতি হবে। হয়তো আম্মু তোমার উপর রেগে আছেন। তবে সে তো চায় না তার ছেলের ক্ষতি। আমার এসব ভালো লাগে না। মিনমিনে কথায় আর কি যেন বলল আবৃত্তি। উষা নিজেও খুশি নয় এই বিয়েতে। এমন কখনো হয় নাকি। হয়তো এরা আপন বোন নয়, তবে বোন তো। আর সেই 2 বোনের স্বামী নাকি একজন। ভাবতেই কেমন কাটা দেয় শরীর। মরে গেলে ও উষা এমন হতে পারবে না। সব কিছুর ভাগ হয়, তবে স্বামীর ভাগ হয় না কোনো ক্রমেই। উষা চলে যেতেই ভেজা চুল মেলে দিয়ে শাড়ির আঁচল টেনে নিল আবৃত্তি। এই বাসায় অবস্থান করার অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরও উন্মেষের দেখা নেই। ছেলেটা বিয়ের দায়িত্ব পালন করেই লাপাত্তা। একটি বার খোঁজও নিল না। হতাশ ভঙ্গিতে আয়নার কাছে এল সে। চুলের আগা থেকে আবারও পানি পড়ছে টপটপ করে। বিরক্ত হল মেয়েটি। তোয়ালে দিয়ে মুছে নিল চুল। কান ঘেঁষে এক গাছি চুল মিলে দিয়ে বের হল কক্ষ থেকে। কিছু দূর যাওয়ার পরই উষা এসে হাজির। মাথায় ঘোমটা দিবে না ছোট ভাবি? ঘোমটা কেন? সে কি, নতুন বউরা ঘোমটা দেয় জানো না? বড় ভাবি যখন এসেছিল তখন তো ঘোমটা দিয়েই ছিল সব সময়। আপু আর আমি কি এক হলাম উষা? আমাদের বিয়েটাও তো স্বাভাবিক নয়। এত অস্বাভাবিক এর মধ্যে রিচুয়াল মানার কি প্রয়োজন? কথা শেষ করতে করতে অন্যমনস্ক হয়ে গেল আবৃত্তি। উষার ছোট মাথায় এত কঠিন আলোচনা আসে না। মেয়েটি আবৃত্তিকে নিয়ে চলে আসে।
নিচে আসতেই উন্মেষকে চোখে পড়ল। ছেলেটা একবার ফিরেও তাকালো না ওর দিকে। প্রথমে বুকের বা পাশটা মোচড় দিয়ে উঠলেও খানিক বাদে স্বাভাবিক হয়ে গেল আবৃত্তি। মাঝে মাঝে মেয়েটি ভুলে বসে এই বিয়েটাই স্বাভাবিক না। অদ্ভুত লাগে ওর। শেষমেশ উন্মেষকেই বিয়ে করতে হল। উষা ওকে বল মাথায় ঘোমটা দিতে। বাড়ির গুরুজন রা বসে আছে। দ্বিতীয়ার কথায় ঘোর ফিরে আবৃত্তির। ভদ্র মহিলা টেবিল গোছাতে ব্যস্ত। আবৃত্তির কোনো হেলদোল না দেখে উষা নিজ থেকেই মাথায় ঘোমটা টেনে দিল। তবু প্রতিক্রিয়া নেই আবৃত্তির। দ্বিতীয়ার পানে কিছু সময় তাকিয়ে থেকে দীর্ঘনিশ্বাস ফেলল সে। গত কয়েক দিন কত রকম কথা শুনিয়েছেন দ্বিতীয়া। বোনের সংসার ভাঙছে, বোনের বরকে কেড়ে নিচ্ছে, বাজে মেয়ে মানুষ আরও কত রকম কথাই না শুনতে হলো কিছু দিন যাবৎ। অথচ আবৃত্তি এই বিয়েটা করতে চায়নি কখনোই। লেখার জোড়াজুড়িতেই তো সম্মতি। তবে ভবিষ্যৎ যে খুব সুখকর না সে বিষয়ে অবগত রইল সে। লেখার হাতে সময় নেই। ডাক্তার বলেছেন আর তো কয়েক মাস। এর মাঝেই হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবে লেখা। উন্মেষকে প্রচণ্ড ভালোবাসে মেয়েটি। কিছু দিন আগেই সে সিদ্ধান্ত নিয়েছে আবৃত্তির সাথে উন্মেষের আবার বিয়ে দিবে। কারণ অন্য কোনো মেয়ের সান্নিধ্য সহ্য হবে না ওর। অথচ উন্মেষের কথা ছিল তুমি না থাকলেও আমি কখনো অন্য মেয়েকে বিয়ে করব না। তুমিই আমার জীবনের শেষ নারী। হেসেছিল লেখা। উন্মেষ তাকে কতই না ভালোবাসে। অথচ এই ধরায় ওর সময় নেই। সৃষ্টিকর্তা কেন এত নিষ্ঠুর হলেন ওর প্রতি? আরও কিছু সময় কেন দিলেন না তিনি? মাঝে মাঝে খুব অভিমান হয়। পরক্ষণেই মনে পড়ে এই পৃথিবীতে পাঠানোর কোনো না কোনো উদ্দেশ্য আর প্রাপ্তি থাকে। হয়তো সে উদ্দেশ্য পরিপূর্ণ হয়েছে। তাছাড়া প্রাপ্তিস্বরূপ উন্মেষের স্ত্রী হবার সুযোগ দিয়েছেন অবিনশ্বর। এর থেকে বড় পাওয়া আর কী বা হতে পারে? ক্র্যাচে ভর করে এগিয়ে আসে লেখা। চলতে কষ্ট হয় দেখে দ্বিতীয়া দু হাতে আগলে নেয়। আবৃত্তি নড়েছে উঠে। এই পরিবারে লেখার স্থানটা মোটেও ক্ষণস্থায়ী নয়। হঠাৎই মনে হয় আবৃত্তি কখনোই পারবে না এই পরিবারের মন জোগাতে। যে ভরসায় লেখা ওকে রেখে যাচ্ছে সেটা হয়তো সম্ভব নয় কোনো কালেই। মনের ভেতর খচখচ করে উঠে। দ্বিতীয়ার সাহায্যে আবৃত্তির সন্নিকটে আসে লেখা। ক্র্যাচে এক হাত রেখে অন্য হাতটা ঠেকায় আবৃত্তির গালে। মন খারাপ? না, তেমন কিছু না। অসুস্থ শরীর নিয়ে বারবার কেন আসছিস আপু? অসুস্থতা তো থাকবেই। বসে থাকলে কি ভালো হয়ে যাব? তবু তুই। লেখা সবাই এসে গেছে। খেতে এসো। দ্বিতীয়ার কণ্ঠ। লেখা তাগাদা দিয়ে বলল, এখন চল। তোর প্রিয় সব খাবার রান্না করেছি আজ। তুই রান্না করেছিস? তুই আমার জন্যে এতটা করলি আর আমি একটু রান্না করে খাওয়াব না? হতাশ চোখে তাকালো আবৃত্তি। গাল বেয়ে দুফোঁটা নোনা জল গড়াল। হাতের তালুতে তা মুছে নিয়ে লেখাকে চলতে সাহায্য করল সে। ডাইনিংয়ে উপস্থিত প্রায় সকলে। শুধু নেই উন্মেষ। লেখার অসহিষ্ণু কণ্ঠ। মা উন্মেষকে দেখতে পাচ্ছি না যে। পড়ে খাবে বলেছে। সেটা কি করে হয়? নতুন বউকে রেখে পড়ে খাবে? উষা আমাকে তোর ভাইয়ার কাছে নিয়ে যেত। সকলে চুপ। লেখার কাণ্ডগুলো খুব বেশি হতাশাজনক। তবু মেয়েটির মুখের উপর কথা বলে না কেউ। আবৃত্তি বাধা দেওয়ার চেষ্টা করল। তবে লেখা শুনল না কোনো কথাই। অন্ধকার লাইব্রেরিটাতে চেয়ারে বসে দোল খাচ্ছিল উন্মেষ। ঠিক তখনই লেখা এসে দাঁড়ালো পাশে। মেয়েটির উপস্থিতি অনুভব করে উন্মেষ তাকায়। কোটরে ঢুকে যাওয়া চোখগুলো আধার আলোতে ভয়ঙ্কর আর বিধ্বস্ত দেখায়। লেখা মৃদু হাসে। তোমাকে এমন দেখাচ্ছে কেন? কেমন দেখাচ্ছে? অগোছালো লাগে ভীষণ। চুলগুলো এমন এলেবেলে হয়ে গেছে কেন বলো তো? হাতের সাহায্যে উন্মেষের চুলগুলো গুছিয়ে দিতে লাগল লেখা। মেয়েটি চুলে হাত গলিয়ে দিতেই শান্তি এসে স্পর্শ করে। আলগোছে কোমর জড়িয়ে কাছে টানে উন্মেষ। লেখা আহত দৃষ্টিতে বলে, এখন রোম্যান্স করার সময় বুঝি? তাহলে কখন হবে সময়? উঠো তুমি। খেতে যাওনি কেন? আর নতুন বউকে রেখে বসে আছো এই আধারে। কি ভাববে সবাই বলো তো? যা ইচ্ছে ভাবুক। আমি এখন যাব না। তুমি বসো আমার পাশে। আহা, বুঝতে পারছো না তুমি? অনেক রাত হয়ে গেছে। বাসর সাজিয়েছি সেটাও দেখলে না। পরে দেখব। তুমি বসো স্থির হয়ে। নতুন বউ যে একা থাকুক। কথা বলো না প্লিজ। লেখার পেট বরাবর চুমু খায় উন্মেষ। বিয়ের ৩ বছর হলেও মানুষটার স্পর্শে কেমন শিহরণ জাগে ওর। মোচড়াতে থাকে শরীর। অশান্ত হয় বুক। লেখার এমন করুণ দশায় বিরক্ত হয়ে উন্মেষ বলে, নড়ো কেন? একটু চুপ করে বসো। অনেক হয়েছে। এবার প্লিজ ছাড়ো। নতুন বউ রেখে তুমি বসে আছো।
না জানি কি সব ভাবনা জেগেছে সবার। এখন ডিনার না করলে বাসর হবে কখন? আচানক রেগে গেল উন্মেষ। তখন থেকে একই কথা বলছ? পাগল মনে হয় আমাকে? বিয়ে করালে জোর করে, এখন আবার বাসর সাজিয়েছ। এসব কি লেখা? আমাকে নিয়ে সার্কাস বানাচ্ছ তুমি? কেন করছো এসব? বলেছি না কাউকে চাই না আমার। তোমার স্মৃতি নিয়েই কাটিয়ে দিব আমি। তবু কেন এমন করলে? ধমকে চোখে জল চলে আসে লেখার। উন্মেষ অনুতপ্ত হয়, দুহাতে চোখের জল মুছিয়ে বলে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমিও তো একজন মানুষ। হিচকি উঠে যায় লেখার। দরজার কাছটায় আবৃত্তি দাঁড়িয়ে, আপু সবাই বসে আছে। দাঁড়া, ওকে নিয়ে আসছি। উন্মেষ বুঝে যায় একে বুঝিয়ে লাভ নেই। আলগোছে কপালে চুমু একে দেয় উন্মেষ। গলা জড়িয়ে ধরে হাঁটতে শুরু করে। খাবারের টেবিলে আর কোনো কথা হলো না। দ্বিতীয়া গত কয়েক দিন বেশ রাগ দেখিয়েছেন। এদিক থেকে মৌন ছিলেন উন্মেষের বাবা আলমাস সাহেব। ভদ্র লোক একদমই নীরব দর্শক। এই নিয়ে স্ত্রীর সাথে কথা কাটাকাটিও হয়েছে বেশ। আবৃত্তিকে বসিয়ে দিয়ে গেল লেখা। যাওয়ার পূর্বে বলল কাঁচা ফুল বেশ পছন্দ করে উন্মেষ। বিশেষ করে বেলি ফুল, তাই এক পাশের ফুলদানিতে বেলি ফুল রাখা হয়েছে। উন্মেষ এলে যেন তাকে সেই ফুল দেওয়া হয়। এসব কথাতে ভীষণ অস্বস্তি হচ্ছিল আবৃত্তির। মনে হচ্ছিল মাটির নিচে ঢুকে যেতে। লেখা আরও কিছু কথা বলেছে, সেসব আমলে নিল না আবৃত্তি। ওর মন চাইছে পালিয়ে যেতে। গত রাতে ও যে মানুষটিকে বোনের হাজবেন্ড বলে জেনেছে সেই মানুষটি আজ ওর বর। আর সেই বোন ওকে বসিয়ে গেল নিজের স্বামীর বাসর সঙ্গী হতে। গা ঘিন ঘিন করে উঠে আবৃত্তির। বেডে বসে থেকে হাত পা অবশ হয়ে আসে। অস্থির হয়ে যায় সে। চারপাশে চোখ বুলাতেই দেখে পুরো ঘর জুড়ে উন্মেষের ছবি লাগানো। সবগুলো ছবিতেই দারুণ লাগছে মানুষটাকে। আবৃত্তি চোখ সরিয়ে নেয়। ঘড়িতে এখন রাত 2টো বাজে। অপেক্ষা করতে ইচ্ছে হলো না আর। তবুও চেষ্টা করল আরও কিছুক্ষণ। রাত যখন 3টে তখন আবৃত্তি শতভাগ নিশ্চিত উন্মেষ আসবে না। গলা ধরে আসল মেয়েটির। আলগোছে চোখ বুজল। তবে কান্না সেটা কি করে থামাবে? খুব ভোরে জেগে উঠে লেখা। চোখ মেলতেই দেখতে পায় উন্মেষ শুয়ে আশেপাশে। কয়েক সেকেন্ড থমকে থেকে চোখ বড় বড় হয়ে যায়। তবে কি গত রাতে মিথ্যে বলল উষা? উন্মেষের ঘুম ভীষণ পাতলা। একটুতেই জেগে উঠেছে। লেখাকে হতচকিয়ে যেতে দেখে চোখ কুচকায়। কি হলো? তুমি এখানে? তাহলে কোথায় থাকব? তুমি তো আবৃত্তির কাছে ছিলে। তার মানে ওকে ফেলে রেখে আবার চলে এসেছ? আমি কারো কাছেই ছিলাম না। কাল রাতের প্রথম থেকেই আমি এখানে। তবে উষা যে বলল, আমি বলতে বলেছি তাই বলেছে। তুমি কি আমার কোনো কথা শুনবে না? আমি কত শখ করে ওকে রেখে এলাম। আর তুমি কি না যাওনি একবার? মেয়েটা কি ভাবল? সবে 5টা বাজে। কাল অনেক রাত অবধি জেগেছ। এখন ঘুমাও। শব্দ করে কেঁদে উঠল লেখা। উন্মেষ জানালার পর্দা মেলে দিতে দিতে বলল, আবার কি হলো বাবা? তুমি এমনটা কেন করলে? আমি ওকে জেগে থাকতে বলে মরার মতো ঘুমিয়েছি। আমার খুব গিল্টি ফিল হচ্ছে। আহা তুমি সব সময় কাঁদো কেন বলো তো? কান্নায় তোমায় মানায় না একদম। জানো তো খুবই বিদঘুটে আর পেতনি লাগে। সরো তুমি। অভিমানে কথা হারিয়ে ফেলে লেখা। উন্মেষ পেছনে থেকে জড়িয়ে ধরে। ঘাড়ে নাক ডুবিয়ে গন্ধ শুকে। এত আদর সোহাগের দরকার নেই আমার। কেমন ভালোবাসো আমায়, আমি তা বুঝে গেছি। এমনটা না করলে ও পারতে তুমি। অন্তত দেখা করে আসতে। পরে দেখা করব। কাল রাত তো ফিরে আসবে না আর। এসব বাদ দিবে তুমি। সারাক্ষণ একই কথা বলো শুধু। একটু আদর করতেও দাও না। এবার যেন চুপ হয়ে গেল লেখা। উন্মেষের ভালোবাসায় বরাবরই সিক্ত হয় সে। তবে আজকাল যেন আরও বেশি করে আদর করতে চায় ছেলেটা। কেন এমন করে? ওর হাতে সময় নেই বলে নাকি অন্য কোনো কারণে? গভীর ঘুমে আচ্ছন্ন আবৃত্তি। উষা এসে ডেকে গেছে কয়েকবার, কিন্তু সাড়া দেয়নি। এই নিয়ে চটেছেন দ্বিতীয়া। আবৃত্তির ঘরের কাছে এসে চেঁচামেচি করলেন। বাড়িতে সবাই একটা নিয়ম মেনে চলে। মানছি নতুন এসেছে সে, তাই বলে সকাল 10টায় ও ঘুম ভাঙবে না। বাড়িটাকে কি সার্কাস পেয়েছে? ভদ্র মহিলার চিৎকারে ও ঘুম ভাঙেনি আবৃত্তির। সকাল সকাল এই চেঁচামেচি ভালো লাগছে না আলমাস সাহেবের। তিনি বিড়বিড় করতে করতে বেরিয়ে এলেন। গার্ডেনে বসে কাজ করছিল উন্মেষ। বাবাকে দেখেই ল্যাপটপ বন্ধ করে দিল। কিছু বলবে বাবা? তোমার মা যা শুরু করেছে এতে করে বাড়িতে থাকা যাচ্ছে না আর। একটা মেয়ে নতুন এসেছে,
কাল এত ধকল কুলিয়ে আজ না হয় একটু বেশিই ঘুমাচ্ছে তাই বলে চেঁচাবে? মা তো অমনই বাবা। তাছাড়া বেলা তো অনেকটা হয়েছে। তুমিও তোমার মায়ের মতো কথা বলছো দেখছি। তাহলে বিয়ে করলে কেন? তুমি সেটা জানো বাবা। সব সময় অন্যের উপর দোষ চাপাবে না তো। আগে নিজেকে গুরুত্ব দাও। তুমি মেরুদণ্ডহীন প্রাণীতে পরিণত হতে চলেছে উন্মেষ। অসুস্থতায় না হয় লেখা অবুঝ হয়ে গিয়েছিল, তবে তুমি তো বুঝদার সুস্থ মানুষ। যাকে বিয়ে করলে সেও নিশ্চয়ই চাইবে স্বামীর ভালোবাসা। দুঃখিত বাবা, তবে আমি নিরুপায়। অসহায়ের মুখোশ খুলে বেরিয়ে আসো, না হলে পস্তাতে হবে। যা হয়েছে তা নিয়ে নেতিবাচক প্রভাব খাটিও না। আমি আসছি, আজ তোমার অফিসে না গেলেও চলবে। বুক চিরে বেরিয়ে আসা দীর্ঘশ্বাস লুকিয়ে ভেতরে এল উন্মেষ। সবে কপাট খুলে বেরিয়েছে আবৃত্তি। হাই তুলে অগোছালো শাড়ির আঁচল ফেলে গৃহিণীদের মতো হাতখোপা করতে লাগল। উন্মেষ নজর ঘুরিয়ে চলে যেতেই আবৃত্তির খেয়াল হল। দ্রুত নিজেকে ঠিকঠাক করে মাথায় ঘোমটা টানল সে। সোজা রান্না ঘরে গিয়ে বলল, আন্টি আমি আসলে বুঝতে পারিনি এতটা বেলা হয়ে গেছে। কলি, ওকে বলে দে বাসি কাপড় ছেড়ে গোসল করে আসতে। কিন্তু আন্টি, মুখে মুখে কথা বলা আমার পছন্দ না। সেটা যদি কেউ না জেনে থাকে তাহলে এখনই জেনে রাখুক। রোজ এসব ঝামেলা পোহাতে পারবো না আমি। ছোট মুখে চলে আসে আবৃত্তি। নিজের ঘরে গিয়ে শাওয়ার নিয়ে ফিরে আসে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কেমন বিধ্বস্ত দেখায়। স্বামীর স্পর্শ তো বহু দূর দেখা অবধি মিলেনি, অথচ ওর গোসল ফরজ হয়ে গেল। এই পৃথিবীতে যা ঘটে তা কেবল লোক দেখানো। মূল ঘটনা তো আড়ালেই থেকে যায়। বিকালটা বড় অধৈর্য অবস্থায় কেটেছে আবৃত্তির। দুপুরের দিকে খাবারের টেবিলে কিছু মানুষকে দেখলে ওপরে আর কারো দেখাই পাওয়া গেল না। অবশ্য শেষ বেলা এসে লেখার ঘর থেকে উন্মেষকে বের হতে দেখেছে। বিষয়টা অস্বাভাবিক নয়, তবে আবৃত্তির বুকে কেন যেন ব্যথা লেগেছে। কেমন যেন একটা নিদারুণ যন্ত্রণা। সন্ধ্যায় লেখা এসে বসল পাশে। আবৃত্তি হাঁটুতে মুখ গুজে, কি হলো তোর? মন খারাপ? বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আপু। জানি, আমার সাথে ও কথা বলছে না। চিন্তা করিস না, সময় গেলেই ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি আছি বা আর কদিন। তুই তো বাবার একমাত্র মেয়ে। কত সময় অভিমান করে থাকবে? এমনটা বলিস না আপু, আমি চাই না তোর কিছু হোক। যা হবার তা তো হবেই আবৃত্তি। তবে তুই যে আমার কথাটা রেখেছিস এতে আমি ভীষণ খুশি। এখন তো আমি মরেও শান্তি পাব। জানিস উন্মেষ উপরে উপরে যতটা গোছালো ভেতরে ভেতরে ততটাই অগোছালো। ওকে যত্নে রাখিস বোন। আমার দিন তো ফুরিয়েই এসেছে। আর বোনের উপর অভিমান রাখিস না। বিশ্বাস কর তুই ছাড়া আমি কাউকে ভরসা করতে পারতাম না। আপু প্লিজ আর বলিস না। আমার ভেতরটা ধুকপুক করছে। আবৃত্তি লেখার হাতটা ওর বুকে রাখল। সত্যিই কেমন যেন লাফাচ্ছে হৃৎপিণ্ড। লেখা উতলা হয়ে পড়ল। তোর কি খারাপ লাগছে? ডাক্তার ডাকব? উন্মেষ, উন্মেষ। ঠিক আছি রে আপু, তুই চুপ করে বস একটু। তাহলে হৃৎপিণ্ড অমন করে লাফায় কেন? না না কিছু ঠিক নেই। তুই যেতে দেয় আমায়। দু হাতে লেখাকে জড়িয়ে ধরল আবৃত্তি। গলার নিকটে মুখ রেখে বলল, সব ঠিক আছে। আমার প্রয়োজন তোকে। তুই প্লিজ মাথায় বিলি কেটে দে। দেখবি সব ঠিক হয়ে যাবে। লেখার কোলে মাথা রাখল আবৃত্তি। বেশ জোরে নিঃশ্বাস নিয়ে চোখ বুঝল সে। উন্মেষ দরজার কাছে এসে থমকায়। লেখার চোখ পড়তেই লেখা বলে, একটু বিলি কেটে দাও তো ওকে। আমার কাজ আছে একটু। গভীর ধ্যানে চলে যাওয়াতে আবৃত্তির কোনো হেলদোল নেই। উন্মেষ ব্যস্ত হয়ে বলে, আমি কেন? তাহলে কে দিবে? নুরুল চাচাকে ডেকে বলবো ওর মাথায় বিলি কেটে দাও। আশ্চর্য, তুমি একটু বসো আমি আসছি এই মাত্র। জাস্ট একটু। উন্মেষকে বসিয়ে দিয়ে চলে গেল লেখা। হাঁটতে কষ্ট হলেও বেশ গতিতেই চলল সে। বিপাকে পড়েছে উন্মেষ। আবৃত্তি বোধ হয় এতক্ষণে ঘুমিয়ে জল। বুকের উপরে কখনোই আঁচল ঠিক থাকে না মেয়েটির। এখনও এলোমেলো হয়ে আছে। এক রাশ বিরক্তি নিয়ে আঁচল টেনে দিল উন্মেষ। উষা এখানেই আসছিল। ভাইয়া আর নতুন ভাবির একান্ত মুহূর্ত দেখে থমকে গেল। বাহিরে এসে দরজায় নক করল। নড়েছে উঠল উন্মেষ। আসবো ভাইয়া? আয়ে। অনুমতি নেওয়ার কি দরকার? না এমনি। আবৃত্তি আপুর জন্য কিছু শাড়ি পাঠিয়েছে মা। বিকেলে শপিং এ গিয়েছিল না, সেখান থেকে এনেছে। উদ্ধৃতি চিহ্ন। ও তুই রাখো ওখানে। শাড়িগুলো রাখল উষা। আর চোখে তাকাতেই দেখল আবৃত্তির মেদহীন পেটের এক অংশ বেরিয়ে আছে। যা বুঝার বুঝে গেল সে। দ্রুত কাবাডে শাড়িগুলো রেখে চলে এল।
একটা কল আসাতে সাইট হয়ে কথা বলছিল উন্মেষ। পেছনে ঘুরে উষাকে বলবে এখানে থাকতে অমনি দেখল উষা নেই। ঝামেলার মাঝে থেকে আরও বেশি করে উদ্বিগ্ন হয়ে যাচ্ছে সে। আবৃত্তির মাথায় বালিশ রেখে দিয়ে কক্ষ থেকে প্রস্থান করল দ্রুত বেগে। চলবে কলমে ফাতেমা তুজ নৌশি। তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন তুলনামূলক ভিন্ন প্লটে লিখার চেষ্টা করি আমি, কিন্তু শুরুতেই সমালোচনার জন্য বিভিন্ন গ্রুপে গল্পটা দেওয়া অফ করে দিয়েছি। শুধু আমার পেজেই আসবে তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন হাওয়ায় ভাষা উড়ো চিঠি 3। শিক্ষা জীবনের শেষ বর্ষে পড়ছে আবৃত্তি। এ বছরটা বেশ গুরুত্বপূর্ণ ওর জন্য। মাস্টার্সটা শেষ হলেই বেঁচে যাবে যেন। তবে গত কয়েক দিনের ঝামেলায় সব উলটপালট। আবৃত্তির সকল কাগজপত্র ঘাটছে লেখা, পুরো বেড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। কলিচা হাতে এসে বলল, ভাবি মনি, এইডা কি দেহি আমি? এমন কইরা সব ছড়াইয়া ছিটাইয়া লইছেন কেন? আপনি তো এমন মানুষ না। চা হাতে নিতে নিতে লেখা বলল, কাজ থাকলে এত খেয়াল থাকে না রে কলি। তুই কি ব্যস্ত? আর ব্যস্ত? আপনাগো বাড়ির কাম যত দিন ধইরা করতাছি মনে হয় কেউ আমারে তালপাতার পাংখা দিয়া বাতাস করতেছে। ঠান্ডা বাতাসের মধ্যে বইয়া বইয়া টুকটাক কাম। গাল ভর্তি হাসল লেখা। প্রথম যখন এ বাড়ির বউ হয়ে আসি, সেদিন তোর মতো আমারও একই কথা মনে হয়েছে। সবাই খুব গোছালো প্রকৃতির, কাজের পরিমাণ ও টুকটাক, ভালো লাগত খুব। নতুবা কাজের চোটে একটু বসার উপক্রমও থাকত না। লেখার মুখটা মলিন হয়ে যাওয়াতে কলি বলল, ভাবি মনি আপনের দিলে অনেক ব্যথা তাই না? জানেন তো ভালা মানুষ গো আল্লাহ খুব পছন্দ করে, তাই তাগো আগে আগে লইয়া যায়। শিক্ষা জীবনের শেষ বর্ষে পড়ছে আবৃত্তি। এ বছরটা বেশ গুরুত্বপূর্ণ ওর জন্য। মাস্টার্সটা শেষ হলেই বেঁচে যাবে যেন। তবে গত কয়েক দিনের ঝামেলায় সব উলটপালট। আবৃত্তির সকল কাগজপত্র ঘাটছে লেখা, পুরো বেড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে। কলিচা হাতে এসে বলল, ভাবি মনি, এইডা কি দেহি আমি? এমন কইরা সব ছড়াইয়া ছিটাইয়া লইছেন কেন? আপনি তো এমন মানুষ না। চা হাতে নিতে নিতে লেখা বলল, কাজ থাকলে এত খেয়াল থাকে না রে কলি। তুই কি ব্যস্ত? আর ব্যস্ত? আপনাগো বাড়ির কাম যত দিন ধইরা করতাছি মনে হয় কেউ আমারে তালপাতার পাংখা দিয়া বাতাস করতেছে। ঠান্ডা বাতাসের মধ্যে বইয়া বইয়া টুকটাক কাম। গাল ভর্তি হাসল লেখা। প্রথম যখন এ বাড়ির বউ হয়ে আসি, সেদিন তোর মতো আমারও একই কথা মনে হয়েছে। সবাই খুব গোছালো প্রকৃতির, কাজের পরিমাণ ও টুকটাক, ভালো লাগত খুব। নতুবা কাজের চোটে একটু বসার উপক্রমও থাকত না। লেখার মুখটা মলিন হয়ে যাওয়াতে কলি বলল, ভাবি মনি আপনের দিলে অনেক ব্যথা তাই না? জানেন তো ভালা মানুষ গো আল্লাহ খুব পছন্দ করে, তাই তাগো আগে আগে লইয়া যায়। তাই এর মানে আমাকে তিনি খুব পছন্দ করেছেন তাই না রে কলি? হ মনে হয়। তবে আমি চাই আপনার কিছু যেন না হয়। ভাইজানের মুখটা দেখছেন, চিন্তায় চিন্তায় শুকায় গেছে। তার উপর আপনি আবার আবৃত্তি আপামনি রে এই বাড়ির বউ কইরা আনলেন। এটা কোনো কাম হইল কন্ত? এমন না করলেও পারতেন। অন্তত আপনি যতদিন আছেন। কলিকে থামিয়ে দিয়ে লেখা বলল, ধুর বোকা, তুই ও সবার মতো ভাবছিস। সত্যিই তো কইলাম, কেউ যে চেয়ে সতীন ঘরে আনবার চায়। আপনি সতীন তো আনলেন হে আবার আপনের খালাতো বোন। লেখা কাগজপত্র গোছাতে গোছাতে বলল, বস তুই। তোকে একটা বিষয় বলি। মন খারাপ নিয়েই বসল কলি। লেখা সব কিছু সাইট করে নিয়ে সুধাল, আবৃত্তি সুন্দর নাকি আমি সুন্দর? এই দা কোনো প্রশ্ন করলেন আপনি? চুপ কর তো, তুই বলকে বেশি সুন্দর। দেখ সত্যিটা বলবি, এখানে কোনো মন কালাকালির বিষয় হচ্ছে না যে মন রক্ষা করবি। কলি দীর্ঘনিশ্বাস নামিয়ে বলল, আবৃত্তি আপা মনি বেশি সুন্দর। তো কি হইছে আপনি তো বেশি ভালা। শোন তাহলে, আবৃত্তি আমার বোন, ওকে নিয়ে আমি কখনোই হিংসে করি না। তবে অন্য কাউকে নিয়ে আমার ভীষণ হিংসে হবে। আমি মরে গেলেও তোর ভাইজানের পাশে অন্য কাউকে আমার সহ্য হবে না। যতই বলুক তোর ভাইয়া, একটা মানুষ জীবনের এতগুলো বছর একা কাটাবে কি করে বলতো? শারীরিক মানসিক অনেক বিষয় কাজ করে এখানে। তাছাড়া সব কিছু না হয় বাদই দিলাম, একটা সময় আসবে তোর ভাইয়া বুড়ো হবে, সেই বয়সে কাউকে তো লাগবেই বল। আবৃত্তি কখনো আমার উন্মেষের অযত্ন করবে না। অন্য কারো হাতে ওকে ছাড়ি কি করে বলতো? এখন আমি পুরো নিশ্চিন্তে চোখ বুঝতে পারব। ফুপিয়ে কান্নার শব্দে লেখা থেমে গেল। কলি কেঁদে চোখ লাল করে ফেলেছে। লেখা তড়িঘড়ি করে বলল, একি রে তুই কান্না করছিস কেন?
ভাইজান রে, আপনি এত ভালোবাসেন ভাবিমণি। আল্লাহ কেন আপনার অসুখ দিল? কেন আপনার থেকে ভাইজান রে আলাদা করল? ভালা মানুষরাই সব সময় কষ্ট পাইব কেন কন্ত? কান্না থামা কলি। আর কে বলেছে তোর ভাইজান এর থেকে আমি আলাদা হয়ে গেছি? বরং আমাদের ভালোবাসা আরও গভীর হতে শুরু করেছে। যত দিন আছি তোর ভাইয়া এত ভালোবাসা দিবে যে একটা সময় মরতেও চাইব না, দেখিস। সবার মতো আমিও যে ভালোবাসার কাঙাল। কলি কান্না থামাল, দুহাতে চোখ মুছে বলল, একবার আপনারে জড়াইয়া ধরি, না হইলে আমার কলিজা ঠান্ডা হইব না। মানা কইরেন না। হেসে উঠল লেখা। কলি জড়িয়ে ধরতেই লেখার দু চোখ দিয়ে পানি নেমে গেল। এই মেয়েটা ওকে ইমোশনাল করে দিল। যার কাছে যায় সেই ইমোশনাল করে দেয় ওকে। ও তো চায় না কাঁদতে, তবু সবাই ওকে কাঁদিয়ে দেয়। সত্যিই তো ক্যান্সার নামক রোগটা ওর জীবনে না এলে পুরো জীবনটাই সুন্দর হতো। কলি নামের মেয়েটি অষ্টাদশী, তবে জ্ঞানের পরিধি বিশাল। মেয়েটির অনুভূতিও বেশ তাজা। সেই যে ঘণ্টা খানেক কেঁদে বুক ভাসালো, এরপর থেকেই কেমন স্তব্ধ হয়ে গেছে। লেখাকে দেখলেই করুণ চোখে তাকায়। আর লেখা পড়ে চরম অস্বস্তিতে। মনে হয় মেয়েটি ওকে অনেক কিছু বলতে চায়। কেমন যেন একটা অনুভূতি আসে। ভাবনার কারণে পড়ে যাচ্ছিল লেখা। চট করেই দু হাতে জড়িয়ে নিল আবৃত্তি। ড্রয়িং রুমে বসে থাকা প্রায় সকলেই ব্যগ্র হয়ে তাকাল। উন্মেষ উঠে এসে লেখাকে আগলে ধরল। হাত পা টেনে দেখে নিল ঠিক আছে কিনা। লেখার কপালের মধ্যভাগে কেমন ভাঁজ। মানুষটা এত পাগল কেন? সবাই দেখছে, খেয়াল করল না উন্মেষ। একটু দূরেই দাঁড়িয়ে আছে আবৃত্তি। সোজা তাকানো তার দৃষ্টি। লেখা আবার বলল, সবাই তাকিয়ে আছে উন্মেষ। তুমি কেমন পাগলামি শুরু করলে বলো তো? কি বললে শুনতে পাইনি? সবাই দেখছে বলেছি। সচকিত হল উন্মেষ। কিছুটা দূরে সরে এসে আবার অগ্রসর হল লেখার দিকে। লেখা ক্র্যাচে ভর দিয়ে হাঁটে। পেছনে আসে উন্মেষ। আবৃত্তি ধীরে ধীরে পা ফেলল। ড্রয়িং রুমে এসে সবাই নিস্তব্ধ। কথা নেই কারো মুখে। সবাই চুপ কেন? আমাদের বাড়িতে সন্ধ্যায় প্রায় দিনই আড্ডা হয়। তোমরা সবাই কি ভুলে গেলে? উষা সোফায় শুয়ে ফোন চালনায় মগ্ন। আচমকা বই তুলে নিয়ে বলল, সামনের সপ্তাহে আমার মান্থলি টেস্ট ভাবি। একদমই ভুলে গিয়েছি। আমি পড়তে বসব। টাটা ভাবি। হনহনিয়ে চলে যাচ্ছে উষা। আবৃত্তি এক পলক তাকাতে না তাকাতেই দ্বিতীয়া ও উঠে গেলেন। আলমাস সাহেব আগে থেকেই কাজ করছিলেন। উন্মেষ লেখার পাশে এসে বসল। সবাই রেগে আছে আমার উপর? ভুল ভাবছ তুমি। সময়টা খারাপ। সব ঠিক হয়ে যাবে। আসো আমার সাথে। কতদূর চলে গিয়ে লেখা আবার বলল, আবৃত্তি একা থেকে কি করবে? ও বরং আমাদের সাথে আসুক। থাক না লেখা, কলি আছে তো ওখানে, ওর সাথে গল্প গুজব করবে না হয়। সজাগ থাকলে আবৃত্তির কান বেশ খাড়া হয়ে থাকে। উন্মেষ আর লেখার কথাগুলো শুনতে পেয়ে তড়িঘড়ি করে কলির নিকটে এল। কলি টিভি দেখছিল। হা হয়ে তাকানো। প্রিয় সিরিয়াল চলছে। অন্য সময় হলে বিরক্ত করত না আবৃত্তি। তবে এখন উপায় নেই। হালকা কাশল সে, অথচ গভীর ধ্যানে মগ্ন থাকা কলির কর্ণদ্বয় পাত্তাই দিল না। তুমি কি আমার সাথে ছাদে যাবে একটু? ছাদে কেন আপামনি? আসো না একটু। ভালো লাগছে না চার দেয়ালে ভেতর বসে থাকতে। একটু খোলা আকাশের নিচে ঘুরে আসি। তো কি করার আর? আসেন যাই। টিভি বন্ধ করে আবৃত্তিকে সঙ্গ দিল কলি। লেখা আর উন্মেষ অনেক আগেই চলে গেছে। ছাদে এসে দুদণ্ড দাঁড়ানোর জো নেই। বাতাসের বেগ বাড়তে লাগল বিদ্যুতের গতিতে। কলি বলল, হায় হায় বৃষ্টি আইতেছে। আমি যাই আপামনি। বড় বারান্দা ভরা কাপড় রাইখা আইসি। খালাম্মা খুব রাগ দেখাইব। আবৃত্তির উত্তরের আশা করে নি কলি। ছোট ছোট কদমে চলে গেল মুহূর্তেই। আবৃত্তির ইচ্ছে হয় না যাওয়ার। দু এক ফোঁটা বৃষ্টি পড়েছে শরীরে। ভালো লাগছে। বেশ আরাম লাগে। বুকটা শীতলও হয় কিছুটা। দুই নেত্র বুজে আসে আলগোছে। আকাশ চমকায়। বাতাস এলোমেলো করে দেয় শাড়ি। আঁচল খানা বহু পূর্বেই ছাদ ছুঁই ছুঁই। হালকা বৃষ্টি থেকে এবার বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু।